হ্যালো ভিউয়ার্স, তোমাদের আরআরবি কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারের দুটো পার্টে দুটো ভিডিও আপলোড করা হয়েছে, পার্ট 1 ও পার্ট 2তে মিলিয়ে মোট অ্যাটমিক স্ট্রাকচারের 25টি প্রশ্ন উত্তর করানো হয়েছে। এবার আজকে তারপরে নেক্সট কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারের যে কোয়ান্টাম নাম্বারস যেটা আছে এবং কোয়ান্টাম নাম্বারস থেকে যে ইলেকট্রন বিন্যাস করার যে নিয়মগুলো, তার একটা ছোট্ট থিওরি পার্টের কিছু একটা সংক্ষিপ্ত বিবরণ দেব এবং তারপরে বাকি কোশ্চেনগুলো সলভ করব। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। প্রথম আজকের কিছু থিওরির কিছু পার্ট। কোয়ান্টাম নাম্বারস কোয়ান্টাম নাম্বারস কি হয়? কোয়ান্টাম নাম্বার সাধারণত 4 প্রকারের। কত প্রকারের হয় কোয়ান্টাম নাম্বার? 4 ধরনের হয়। এক হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা যেটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রথমটা বলা হয় প্রিন্সিপাল, 2 নম্বরটাকে কি বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অপশন 4 হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই যে কোয়ান্টাম সংখ্যা অন্য কিছু নয়, কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়াল হচ্ছে একটা ইলেকট্রনের ঠিকানা। অর্থাৎ আমরা কি জানি, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ পরমাণু থাকে নিউক্লিয়াস থেকে মাঝে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি প্রদক্ষিণ করে। এবার এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন প্রদক্ষিণ করে, কোন কক্ষপথে কোথায় কিভাবে ইলেকট্রন থাকে তার একটা ছোট্ট ধারণা বা তার সঠিক অ্যাড্রেস দেওয়া হয় কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। এই কোয়ান্টাম নাম্বার 4টে, এবার প্রত্যেকের সম্পর্কে ছোট ছোট করে ধারণা দেখি। প্রথম হচ্ছে 1 নম্বর মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কি হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা? কি বলেছে মুখ্য কোয়ান্টাম সংখ্যায়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি বলেছে না, মুখ্য কোয়ান্টাম একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পরে কি বলেছে, এর ভ্যালু কত হতে পারে? এন 1 থেকে শুরু হয়, একে কি বলা হয়? একে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে একে কে বলা যেতে পারে, কে কক্ষপথ। এন এর ভ্যালু যদি 2 হয় তাকে বলে এল কক্ষ, এন এর ভ্যালু 3 হলে তাকে বলে এম কক্ষ, এন এর ভ্যালু 4 হলে তাকে কি বলে? এন কক্ষ, এন এর ভ্যালু 5 হলে তাকে ও। এইভাবে কক্ষপথগুলো চলতে থাকে। এবার তারপরে পয়েন্ট বলছে এন এর মান যত বাড়বে আকার তত কি হবে? আকার তত বাড়বে। তারপর কি বলেছে যে সাথে সাথে কি হবে? ইলেকট্রনের কক্ষপথে আকার বাড়বে, সাথে সাথে শক্তিও বাড়বে। কি বাড়বে? ইলেকট্রনের শক্তিও বাড়বে। তারপরে বলেছে আর কি পয়েন্ট আছে, এর মান কত হবে? এটা কোনো একটা এনতম কক্ষে, মানে এনতম কক্ষে কক্ষকের সংখ্যা এনতম কক্ষে মানে কি? অরবিট। এনতম অরবিটে কক্ষক মানে অরবিটালের সংখ্যা কত হয়? এন স্কোয়ার সূত্র মেনে চলে। তো যদি তাহলে 3 নম্বর কক্ষপথে কয়টি কক্ষপথ থাকবে? 3 নং কক্ষে কটি কক্ষক থাকবে?
অ্যান্সার হচ্ছে 9টি। যেটা কী করে আসবে আস্তে আস্তে যত এই আলোচনাটা করা হবে তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এটা। তো 3 নম্বর কক্ষে কয়টি কক্ষ থাকে? 9টি কক্ষ থাকে। আর এখান থেকে আমরা বলতে পারি কোনো একটি এনতম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এনতম কক্ষে মোট বা সর্বাধিক ইলেকট্রন থাকে 2n² সূত্র অনুসারে মেনে চলে। অর্থাৎ প্রথম কক্ষপথে n সমান যদি 1 হয়, অর্থাৎ কে কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো। n সমান যদি 2 হয়, অর্থাৎ l কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 8টি। n সমান 3-তে সর্বাধিক কটা থাকতে পারে? 18টি। এইভাবে চলতে থাকে। 18 পরে কত হবে? আর 32, 50 এইভাবে চলতে থাকে। এবার এই গেল মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 2 কি আছে? 2 হচ্ছে গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। 2 কি বলছে? হ্যাঁ, 2 কি বলছে? গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তো গৌণ বা কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? একে এল, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। আর কি বলা হয়? এই এল এর মান কত হয়? এল এর মান 0 থেকে স্টার্ট হয়। 0 থেকে কত পর্যন্ত হয়? n-1 পর্যন্ত হয়। অর্থাৎ যদি বলি যে 3 নম্বর মুখ্য শক্তি স্তরে কতগুলি গৌণ কোয়ান্টাম সংখ্যা থাকে, অর্থাৎ 3 নম্বর মুখ্য শক্তি স্তরে 3 নং মুখ্য স্তরে গৌণ স্তর কতগুলো থাকে? গৌণ স্তর থাকে 0 থেকে কত? 0 থাকে, 1 থাকে, 2 থাকে। এদের মান 0 থেকে শুরু করে কত দূর পর্যন্ত? n এর একটা কম, অর্থাৎ 3-1 পর্যন্ত। 3-1 মানে 2 পর্যন্ত। এটা হচ্ছে, তবে 3 নং মুখ্য শক্তি স্তরে গৌণ স্তর থাকে এতগুলি, 0 থাকে, 1 থাকে, 2 থাকে। এবার এই গৌণ স্তরের সংখ্যা অনুসারে গৌণ স্তরগুলোর নাম আছে, মান অনুসারে ভ্যালু। মানটা কেমন আসে? প্রথম হচ্ছে ভ্যালু। কী করলাম? ভ্যালু, অর্থাৎ এল এর ভ্যালু। তো সেই এল এর জন্য তার একটা নাম আছে, স্পেসিফিক নাম আছে, তার প্রতীক চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করা যেতে পারে। আর কি আছে না, শেপ আছে প্রত্যেকটা। এই যে এইগুলো কি বলা হয়? এইগুলোকে বলা হয় অরবিটাল। হ্যাঁ, এগুলোকে বলা হয় অরবিটাল। তো এল যদি ভ্যালু এল এর ভ্যালু 0 হয়, তার নেম কি হয়? তার নেম হয় শার্প, SHARP। তার প্রতীক কী হয়? এস দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এর আকার কি? শেপ কি? স্ফেরিক্যাল। তবে এল এর ভ্যালু যদি 1 হয়, তার জন্য নেম কি হবে? নেম হবে প্রিন্সিপাল। একে কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। এর শেপ কি হয়? এর শেপ হয় ডাম্বেল। তো এল এর ভ্যালু যদি 2 হয়, তার জন্য তার নাম কি হয়? ডিফিউজ। একে কী দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। এবং এর শেপ কেমন হয়? ডবল ডাম্বেল। তারপরে কি আছে না 3 হলে কি হয়? তার নাম ফান্ডামেন্টাল। এ কী দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। এর আকার কি হয়? কমপ্লিকেটেড স্ট্রাকচার। এছাড়া যদি এল এর হলো 4 হয়, তার জন্য নাম আসে কি? জি। তারপরে ইউ, এইভাবে পরপর নোমেনক্লেচারগুলো আসতে থাকে। তারপর এই যে কি পেলাম আমরা? SPDF, তাই তো? এই যে SPDF, এগুলো কি এল এর ভ্যালু থেকে এলো। এইগুলোকে বলা হয় কি? উপকক্ষ বা কক্ষ, তাই তো? এগুলো বলা হয় কক্ষ বা উপকক্ষ। এই কক্ষগুলোর এই যে এর শক্তির মান কত হয়? SPDF এর শক্তির ক্রম কি হয়? সব থেকে শক্তি কার বেশি হয়? SPDF শক্তির ক্রম হলো এরকম, অর্থাৎ যত এফ হবে শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আবরণী ক্ষমতা ক্রম বলে একটা হয়, আবরণী ক্ষমতা ক্রম হয় SPDF। এই আবরণী ক্ষমতার টার্মটা দিকে বুঝতে না পারো কমেন্টে জানাবে, অবশ্যই আমি পরে
জিনিসটা বুঝিয়ে দেবো অবনী ক্ষমতা কী জিনিস। অবনী ক্ষমতার ক্রম কি এস পি ডি এফ, এটা অবনী ক্ষমতার ক্রম মেনে চলে। তবে আরেক নিয়ম কি আছে, উপকক্ষে সঞ্চরণশীল, মানে একটা উপকক্ষে যখন ইলেকট্রন ঘুরবে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে, কৌণিক ভর মানে কৌণিক, এটা কক্ষকীয় কৌণিক ভরবেগ, কক্ষকীয় কৌণিক ভরবেগের মান কত হবে, √L × L+1 h/2π। এই √L × L+1 h/2π এটা হচ্ছে কক্ষকীয় কৌণিক ভরবেগের মান। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। মান অতটা মুখস্থ করে মান আছে, মান অবশ্যই আছে, মান 6.626 × 10⁻24 জুল। মান মুখস্থ করার দরকার নেই, এইভাবে এইচ দিয়েই দেওয়া থাকে। এবার দেখবো মানগুলো কেমন হয়। এন এর ভ্যালুর জন্য এল এর ভ্যালুর মান কত হয় আর তাদের কী দিয়ে ডিনোট করা হয়। এন এর ভ্যালু যদি 1 হয় সেখানে এল এর ভ্যালু কত হয়, একটা 0 হয়, তো তার জন্য আমরা কী কক্ষক পাই, 1s বা বৈশিষ্ট্য পাই 1s। এন এর ভ্যালু যদি 2 হয় তার জন্য কত পাই, 0 পাই আর 1 পাই। 0-এর জন্য আমরা কী জানি 1s, এই 0-এর জন্য 2s হবে, 0 হলে কত, এল এর ভ্যালু 0 হলে তার জন্য s, আর এটা 2 আছে বলে 2। এদের প্রকাশ করা হয় এন এল, এইভাবে প্রকাশ করা হয়, প্রথমটা এন এর মান, পরেরটা এল এর মান। আর এল এর ভ্যালু 1-এর জন্য কি হয়, এটা এস হবে, এটা পি হবে, এটা কি হবে 2p। এন এর ভ্যালু যদি 3 হয় তার জন্য কত হবে, 0 1 2, 0-এর জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি, অর্থাৎ 3s 3p 3d। আমরা এখান থেকে কী বলতে পারি, 1 নম্বর মুখ্য শক্তিস্তরে গৌণ শক্তিস্তরের সংখ্যা কটা, একটা, যেটা 1s। 2 নম্বর মুখ্য শক্তিস্তরে গৌণ শক্তিস্তরের সংখ্যা কত, দুটো, একটা হচ্ছে 2s আর একটা 2p। 3 নম্বর মুখ্য শক্তিস্তরে গৌণ শক্তিস্তরের সংখ্যা 3খানা, 3s 3p 3d, এইভাবে চলতে থাকে পরপর। 4 হয় তার জন্য কত হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। 0-এর জন্য এস পি ডি এফ, তো কত হবে, এটা 4s 4p 4d 4f। এই উপগ্রহগুলো আসবে কোথা থেকে, এন এর ভ্যালু যদি 4 হয়, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 হলে এতগুলো কী পাবো, আমরা গৌণ শক্তিস্তরের মান পাবো। এরপরে কি আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। প্রথম আছে 1 নম্বর, একে কী দ্বারা প্রকাশ করা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়, ছোটদের এম দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর কি হবে, বলছে কক্ষকের সংখ্যা নির্ণয় করা যায়। এখান থেকে কি, এম থেকে কী বের করা যাবে, কক্ষকের সংখ্যা। আমরা কী কী জানতে না, প্রথম হচ্ছে যত আমরা এন থেকে কি জানতে পেরেছি, আমরা এন থেকে জানতে পেরেছি কোনো পরমাণুর আকার কি হবে, আকার জানা এন থেকে। এল থেকে কি জানতে পারি, উপকক্ষের সংখ্যা। আর এম থেকে কি জানতে পারি, কক্ষকের সংখ্যা। আর এম এর মান, এই যে এম এর মান, এম এর মান, এম এর মান কী হয়, এম এর মান -L থেকে শুরু করে -L টু +L পর্যন্ত বিস্তৃত হয়। এম এর ভ্যালু কত হয়, যে +L থেকে শুরু করে -L পর্যন্ত বিস্তৃত হয়। আর কি হয়, কোনো উপকক্ষে কক্ষকের সংখ্যা, কোনো একটি উপকক্ষ মানে কোনো উপকক্ষে কক্ষকের সংখ্যার কত হয়, সূত্র 2l+1। এটা হচ্ছে ডিরেক্ট কোনো উপকক্ষে কতগুলো কক্ষক থাকবে সেটা বের করার সূত্র। তো এইগুলো গেল একটু সাধারণ জিনিস। এবার হচ্ছে এর থেকে যে ডেরিভেশনগুলো করতে হয়, এল এর ভ্যালু কত হবে, তাকে কী দিয়ে প্রকাশ হয়, তার ক্ষেত্রে এম এর ভ্যালু। এল এর ভ্যালু যদি 0 হয় তাকে প্রকাশ করা হয় এস দিয়ে, তার ক্ষেত্রে এম এর ভ্যালু 0ই হবে। এল এর ভ্যালু যদি 1 হয় তাকে প্রকাশ করে কি দিয়ে, পি দিয়ে, তাই তো। এল এর ভ্যালু 1 মানে তাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে কী কী আসবে, এম এর ভ্যালু +1 0 -1,
অর্থাৎ 1 নম্বর গৌণ শক্তি স্তরে বা গৌণ উপকক্ষে বা 1 নম্বর উপকক্ষে এস উপকক্ষে কক্ষের সংখ্যা একটাই, অর্থাৎ এর একটাই ঘর থাকে। এর ঘর কটা থাকে? একটাই ঘর থাকে। পি এর ঘর কটা থাকে? পি এর ঘর 3খানা থাকে, কারণ এর 3টে মান। একটা মান কত? +1 এক ঘরের মান, এক ঘরের মান 0, এক ঘরের মান -1। এই যে 3টে ঘরের প্রত্যেক আলাদা মান আছে, এটা px, py, pz। আর এদের এই 3টেকে বলা হয় কি? ডিজেনারেট। ডিজেনারেট মানে এরা 3টের কি শক্তি একই, মানে আলাদা নয়, 3টে একই জিনিস। তারপরে 2 যদি হয় এল এর ভ্যালু, তার জন্য কি আছে? ডি। এর ক্ষেত্রে এম এর মান কত হবে? -2, -1, 0, +1, +2। এটা হচ্ছে ডি এর ক্ষেত্রে বা 2 নম্বর গৌণ শক্তি স্তরের জন্য এম এর ভ্যালু কটা আসলো? 5টা। অর্থাৎ ডি উপকক্ষের কতগুলো কক্ষক? 5খানা কক্ষক, অর্থাৎ 5টা ঘর। 5টা ঘর হলে কি হবে? প্রত্যেক ঘরে কটা করে ইলেকট্রন থাকতে পারে? 2টো করে ইলেকট্রন থাকতে পারে। ডি উপকক্ষের টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে? টোটাল ইলেকট্রন 10টা। ডি এ পি এ কটা? টোটাল ইলেকট্রন 6টা। এসে কত? 2টো। এবার আছে 3 হলে কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ -L থেকে শুরু করে +L পর্যন্ত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা মান। তো 7টা হলে কি হবে? এখানে যে 3 নম্বরের জন্য হচ্ছে এফ উপকক্ষে কটা কক্ষক রয়েছে? মানে এ উপকক্ষে 7খানা কক্ষক রয়েছে, 7টি কক্ষক রয়েছে। 7টি কক্ষকের আলাদা নাম হয়। এই ধরুন ডি এর নাম কি হয়? এটার একটা নাম হয় ডি এক্স ওয়াই, এটাকে হয় ডি এক্স জেড, আরেকটা কথা হয় ডি ওয়াই জেড গেল। আর কি হয়? ডি এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এইগুলো উপকক্ষ বা কক্ষ। এবার কি আছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি জিনিস বললাম? যে একটা মুখ্য শক্তি স্তরে, অর্থাৎ এন, একটা মুখ্য শক্তি স্তর কি এন, এর গৌণ শক্তি স্তর বের করলাম এন থেকে এল ব্যবহার করি। বের করি কি করে আমরা? 0 থেকে শুরু করে n-l পর্যন্ত হচ্ছে কার মান? n-1 পর্যন্ত এল এর মান। তারপরে কি হয়? এল থেকে আমরা কি বের করি? এম বের করি। এম কি করে বের করি? -l, 2 + l পর্যন্ত হচ্ছে এম এর মান। যখন এম এর মান বেড়ে যায়, অর্থাৎ প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে কোনো একটা কক্ষকের সংখ্যা বা কক্ষকের নাম্বার বা কক্ষপথ কেমন হবে সেটা। 2 নম্বর হচ্ছে উপকক্ষ, মানে কক্ষকের পরে একটা কক্ষকের ভিতরে কতগুলো উপকক্ষ থাকবে, অর্থাৎ আলাদা আলাদা একটা কক্ষকের ভিতরে, মানে মেন একটা শক্তি স্তরের ভিতরে কতগুলো উপশক্তি স্তর থাকবে। সেখান থেকে পাচ্ছি এম এর ভ্যালু হচ্ছে কতগুলো উপশক্তি স্তর পেলাম। মানে প্রত্যেকটা উপকক্ষ শক্তি স্তরে কয়েকটি করে কক্ষক রয়েছে, সেটা হচ্ছে এম এর ভ্যালু থেকে আমরা জানতে পারি। তারপর এখান থেকে আসছে এস এর ভ্যালু। এস মানে আমরা দেখলাম কি, প্রত্যেকটা কক্ষকে, মানে এই যে ছোট ছোট ঘরগুলো ছিল, এই ঘরটা, এই ঘর, এই ঘর, এই ঘরগুলো প্রত্যেক কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে। মানে যে কোনো ঘরে কটা ইলেকট্রন থাকে? যে 2টো ইলেকট্রন থাকে। এই 2টো ইলেকট্রনকে ঘূর্ণন স্পিন দ্বারা বোঝানো হয়। একটা স্পিন থাকে উপরের দিকে, একটা স্পিন থাকে নিচের দিকে। তাহলে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ নেগেটিভ নেগেটিভ। তবে ইলেকট্রনের চার্জ সেম নেগেটিভ সেম পাওয়ারের যিনি একই ছোটো জায়গায় থাকে, তো তাদের মধ্যে বিকর্ষণ অনেক বেশি মাত্রায় হয়। সেই বিকর্ষণ মাত্রা কমানোর জন্য কী করে? দুটো অপোজিট স্পিনে ঘোরে। অপোজিট স্পিনে ঘোরার দরুন তাদের মধ্যে একটি শক্তির অর্জন হয়, বা যেটা ওদের শক্তিটা আবার বহিঃপ্রকাশ ঘটে। মানে যখন এদের দুটো আলাদা আলাদা স্পিনে হবে, যদি এই স্পিনের জন্য একটা ঘূর্ণন হবে, একটা নির্দিষ্ট ঘূর্ণনের জন্য এর জন্য একটা চুম্বকের ক্ষেত্রের সৃষ্টি হবে, এর জন্য একটা চুম্বকের সৃষ্টি হবে। দুটো চুম্বক ক্ষেত্র কী হবে? পরস্পর বিপরীত হবে। বিপরীত হওয়ার জন্য এরা পরস্পরের মধ্যে একটা অ্যাট্রাকশন ফিল করবে। একটাকে বলা হয় সেজন্য +1/2 আর একটাকে বলা হয় -1/2। এই গেল ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে বলতে পারি এন থেকে আমরা কি জানতে? আকার জানতে পারি। এল থেকে এখানে উপকক্ষের আকৃতি, আর এম থেকে কক্ষক সম্পর্কে ধারণা পাই। এই গেল যে 4টে কোয়ান্টাম সংখ্যার শর্ট একটা নোট। এবার এর পরে কি আসছে? পরে আসছে যে কক্ষক সমূহে ইলেকট্রন সজ্জার নিয়ম। মানে কক্ষক সময়ে যে এই যে কক্ষকগুলো পেলাম, কী কী কক্ষক পেলাম? 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4d, 4f, এগুলো পেয়েছিলাম তো।
এই যে কক্ষক, এই কক্ষকে যে ইলেকট্রন বিন্যাস করব তার নিয়ম নীতি তো জানতে হবে, নাহলে কী করে হবে। আর কি জানি প্রত্যেকটা কক্ষে কত ইলেকট্রন থাকে, 2টো করে ইলেকট্রন থাকে। তো প্রথম হচ্ছে কি পাউলির অপবর্জন নীতি। কার? পাউলির অপবর্জন নীতি বা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো কী বলছে পাউলির মতানুসারে, বলছে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মানে n l m s একই হতে পারে না। এই তো, যদি আমি ধরি 1s এ 2টো ইলেকট্রন রয়েছে, কোথায় আছে 1s এ কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন রয়েছে। এই 2টো ইলেকট্রনের ক্ষেত্রে n l m s এর মান কত, এটার জন্য মানে এটার জন্য মান কত আসবে, এটার জন্য আসবে n এর ভ্যালু কত 1, এর ভ্যালু এর ভ্যালু 0, s এর জন্য এর ভ্যালু 0, এর ভ্যালু -12, নিচের দিকে। এটার জন্য মান কত হবে 1 0 0 +12, যেহেতু উপরের দিকে স্পিন। তাই যে 4টে কোয়ান্টাম সংখ্যা NL MS এর মধ্যে 3টে কোয়ান্টাম সংখ্যার মান 1 হলেও 4 নম্বর কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 বা সেম হয় না। এটা হলো পাউলির অপবর্জন নীতি। আমি বলি পাউলির অপবর্জন নীতি। 2 নম্বর বলেছি কি হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। কার? হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। তো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র কী জিনিস? হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র বলছে একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তির প্রক্রিয়ায়, মানে কোনো একটা উপকক্ষে নির্দিষ্ট, আমি ধরে নিচ্ছি এটা পি উপকক্ষে, মানে 2p উপকক্ষে কটা আছে, 3টে ঘর আছে। তো কোনো একটা নির্দিষ্ট উপকক্ষে অর্থাৎ 2p উপকক্ষে যখন ইলেকট্রন আমি পূর্ণ করাবো, তখন এখানে কটা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে, 3খানা আছে। যদি আমি ডিতে পূর্ণ করাই, তো কটা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে আমার 1 2 3 4 5টা আছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এর আছে 5টা সমশক্তি সম্পন্ন অরবিটাল, এর আছে 3টে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এদের শক্তি কি সেম। আর এফের ক্ষেত্রে কত হবে, এফের ক্ষেত্রে হবে 7টা সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো বলছে কোনো যখন ইলেকট্রন পূর্তি করব, তখন এই সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে তাদের প্রত্যেককে কী করতে হবে, আমাকে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলিকে এককভাবে ওই কক্ষকে দখল করবে। আর যতক্ষণ ইলেকট্রন থাকবে, অর্থাৎ প্রথমে যদি একটা ইলেকট্রন এ নেবে, একটা এ নেবে, তারপরে যদি ইলেকট্রন থাকে, তারপরে ঘুরে আবার এই কক্ষপথে এটা আসবে। অর্থাৎ প্রথমে সবাই একটা ইলেকট্রন পাবে, তারপর যদি এক্সেস ইলেকট্রন থাকে তখন পেয়ার আপ হবে। যেখানে ইলেকট্রন থাকে 4টে, তো কী হবে 4টে ইলেকট্রন 1 2 3 4 এইরকম হবে ইলেকট্রন বিন্যাস, নাকি এইরকম হবে এইখানে 2টো এখানে 2টো। এটা হবে না। কেন হবে না? কারণ যেহেতু 4টে কক্ষক রয়েছে, প্রত্যেকে একটা ইলেকট্রন দিলে যখন 4টি ইলেকট্রন 4টে কক্ষকে পড়বে। এটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। তবে নেক্সট বা লাস্ট যে মেন টপিক হচ্ছে আফবাউ নীতি। আফবাউ যে শব্দটা, এই যে আফবাউ যে শব্দটা, এটা কি শব্দ? এটা জার্মান শব্দ, যার অর্থ কি গড়ে তোলা। এটা কোনো বিজ্ঞানীর নাম নয়, এটার অর্থ কি গড়ে তোলা। তো এই যে জার্মান শব্দ আফবাউ, এই গড়ে তোলার কি গড়ে তুলতে চেয়েছে, এরা ইলেকট্রন বিন্যাস কী হবে সেটা গড়ে তুলতে চেয়েছে। ইলেকট্রন বিন্যাস কী করে হবে সেটা গড়ে তুলতে চেয়েছে। তো 1 নম্বর কী বলছে, ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিতে প্রবেশ করে। ইলেকট্রনগুলো কী হবে, ইলেকট্রনগুলি প্রথমে কোথায় ঢুকবে, প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। 2 নম্বর কি বলেছে যে ইলেকট্রন বিন্যাস সর্বদা পাউলির অপবর্জন নীতি মেনে চলে। কি মেনে চলবে? পাউলির অপবর্জন নীতি
মেনে চলে। 3 নম্বর কি বলেছে, হুন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম মেনে চলে। 4 নম্বর কি বলেছে, যখন ইলেকট্রনগুলো শক্তি মানে আমরা কি বলছি ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজাবো, অর্থাৎ প্রথমে কি থাকবে কম শক্তি, এই দিয়ে থেকে আস্তে আস্তে শক্তির পরিমাণ বাড়বে। এই যে ক্রমবর্ধমান শক্তি বাড়াবে এর নিয়ম কি, এটা হচ্ছে N+L নিয়ম। N+L নিয়ম কি জিনিস, N+L নিয়ম হচ্ছে কোনো একটা কক্ষর কোনো একটা উপকক্ষের, সাপোজ 3p আর ধরছি কি 4s, 3p আর 4s বলা যাবে না, 3p আর 4d, 3p আর 4dর মধ্যে কার ইলেকট্রন আগে প্রবেশ করবে। অথবা আমরা বলতে পারি যে 3d আর 4s, কি বললাম 3d আর 4s এর ভিতরে নর্মাল কি আমরা জানি আগে 3 শেষ হয় তারপরে 4 নম্বর কক্ষপথ শুরু হয়। তো আমরা যখন ইলেকট্রন করবো নর্মালি কীভাবে করবো, প্রথমে একের যে বুক আছে তাদের ইলেকট্রন দেবো, তারপর 2-এর বুক ইলেকট্রন দেবো, তারপরে 3-এর দেবো, তারপর 4-এর দেবো। কিন্তু যখন আমরা শক্তির ক্রমবর্ধমান শক্তি সিরিজ করবো N+L নিয়ম অনুসারে আমরা দেখি যে 3Dর ক্ষেত্রে N+L এর মান কত হয়, এর ক্ষেত্রে 3 + 2 = 5, এর ক্ষেত্রে কত হবে N এর ভ্যালু কত 4, আর এক্ষেত্রে S এর ভ্যালু কত 0, 4, অর্থাৎ 3Dর ক্ষেত্রে N+L এর মান কত হলো 5, আর 4s এর ক্ষেত্রে N+L এর মান কত হলো 4। 3Dর ক্ষেত্রে N+L এর মান কত আসলো 5, 4s এর ক্ষেত্রে N+L এর মান হলো 4। এখান থেকে আমরা কি বলতে পারি, যার N+L এর ভ্যালু কম হবে অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, মানে তার শক্তি কম, যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 4s এ 3Dর আগে ইলেকট্রন প্রবেশ করবে। এবারে N+L নিয়মের ব্যতিক্রম রয়েছে, যদি কোনো ক্ষেত্রে N+L এর মান কী হবে সমান হয়, যেমন বলেছিলাম কত 3D, এই 3p আর 4s, 3p আর 4s এর ভিতরে কোন উপকক্ষে আগে প্রবেশ করবে ইলেকট্রন। তো 3pর জন্য কি মান আছে 3, n এর ভ্যালু l এর ভ্যালু 1 সমান কত 4, এর যেহেতু কত আসবে 4 + 0 = 4, অর্থাৎ 3p এবং 4s উভয়ের কি N+L এর ভ্যালু কি সমান। তবে এই 3p না 4s কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বলছে যার n এর মান কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কখন, যখন N+L এর মান কি হবে, এর মান সমান হবে। এই তো যখন N+L এর ভ্যালু সমান হয় তখন সেটা ইলেকট্রনটা কোথায় ঢুকবে, যে যার N+L এর মান কম হবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। এবার এই যে নিয়মগুলো হলো, এই নিয়ম সাহায্যে যে আমরা কক্ষগুলো পেয়েছিলাম, মানে শক্তিগুলো পেয়েছিলাম, যে অরবিটালগুলো পেয়েছিলাম, সেই অরবিটালের শক্তি পরপর কি আসে 1s, তারপরে আসে 2s, তারপরে 2p, তারপরে আসে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে কত আসে 3d। এইভাবে ক্রমবর্ধমান শক্তির ক্রম অনুসারে চলে। তো এখানে আমাদের যখনই আমাদের বলবে যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আমাদের কি চেক করতে হবে সর্বদা N+L চেক করতে হবে, সর্বদা কি চেক করতে হবে N+L। তার N+L এর মান কম হবে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার N+L এর মান বেশি হবে তাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হবে আগে ইলেকট্রন প্রবেশ করবে কম হওয়ার জন্য, আর বেশি হলে পরে প্রবেশ করবে। আর যার ক্ষেত্রে N+L এর মান সমান হয় তখন আমাকে কি দেখতে হবে, তখন আমাকে n এর ভ্যালু দেখতে হবে, n এর মান দেখতে হবে। তো যার n এর মান কম তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যার n এর মান বেশি তাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এই গেল ইলেকট্রন প্রবেশের নিয়ম। এবার যে 20 নম্বর যে কোশ্চেনটা ছিল, আগের দিন যে সেকেন্ড পার্টে যে কোশ্চেন করেছিলাম, সেকেন্ড পার্টে 20 নম্বর কোশ্চেনে কী বলেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস হাউ ইলেকট্রনস আর পুট ইনটু অরবিটালস ইন এ পার্টিকুলার অর্ডার অফ ফর ফিলিং। মানে হুইচ অফ দ্য ফলোয়িং মানে নিচের যে হুইচ অফ ফলোয়িং ডিসক্রাইব হাউ মানে কোন তত্ত্বটা, হুন্ডস ল, উইসেল ল, অববাউল প্রিন্সিপাল না পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের মধ্যে কোন নিয়মটা ইলেকট্রন বিন্যাসের
সঠিক নিয়মকে ব্যাখ্যা করে। সঠিক নিয়মকে ব্যাখ্যা করে কে? আফবাউ প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে। তো 20 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? উত্তর হবে সি, আফবাউ প্রিন্সিপাল। আফবাউ প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে আবার জানিও, আমি অবশ্যই চেষ্টা করব। এবার দেখো তারপরে আরও কিছু কোশ্চেন অ্যান্সার করি। আগের দিন লাস্ট করেছিলাম 25 নম্বর প্রশ্ন, আর 25 নম্বরটা থেকে শুরু করছে আবার। 25 নম্বরে কী ছিল? 25 নম্বর প্রশ্নে ছিল ইফ the atomic number of krypton is 36 then its electronic configuration is, মানে ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার বলেছে 36, তবে তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। তবে 25 নম্বর কোশ্চেনে কী করতে হবে? যে ক্রিপ্টনে যেটা আছে, ক্রিপ্টনে কত বলেছে? KR 36 ইলেকট্রন করতে হবে। প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে? দুটো। 2 নম্বর কক্ষতে ইলেকট্রন থাকবে কটা? 8টা। 3 নম্বর কক্ষতে কটা ইলেকট্রন থাকতে পারে? 18টা। তো কত হলো? 2 আর 10 28, আর 8 36। এই তো ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। ক্রিপ্টনের সঠিক নম্বর কত? 2, 8, 18, 8। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2, 8, 18, 8। তো 25-এর অপশন সি। তারপরে 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর প্রশ্ন কী বলেছে? না, প্রশ্ন বলেছে যে এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম ছাড়া অল নোবেল গ্যাসেস হ্যাভ হাউ মেনি ইলেকট্রনস ইন দেয়ার আউটারমোস্ট শেল। হিলিয়াম ছাড়া যে কোনো নোবেল গ্যাসের সর্ববৃহৎ কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি, 10টি, 8টি, 4টি। তবে হিলিয়াম ছাড়া সবার কটা থাকে? 8টি ইলেকট্রন থাকে। নিষ্ক্রিয় গ্যাসের 8টি ইলেকট্রন থাকে বলেই তো এখান থেকে আসছে কি অষ্টক সূত্র বা অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম অর্থাৎ নোবেল গ্যাসগুলি সাধারণ অবস্থায় লাস্ট কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তাই অন্যান্য মৌলগুলো চাই কি 8টি করে ইলেকট্রন রাখতে। তবে এটাই কি অষ্টক সূত্র। তারপরে কোশ্চেন নম্বর 26 গেল। 27 কোশ্চেন নম্বর 27 কি বলেছে? In an alpha scattering experiment, a few alpha particles are deflected from their path and it shows that, মানে in an alpha scattering experiment মানে আলফা কণার যে বিচ্ছুরণ পরীক্ষা, সেই বিচ্ছুরণ পরীক্ষায় কি বলেছে? A few alpha particles are deflected from their path, মানে কিছু সংখ্যক আলফা কণা তাদের পথকে ডিফ্লেক্ট করে। এটা কারণ কি? কারণ বলেছে 1 নম্বর বলেছে দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ এ ভেরি বিগ অ্যাজ দ্য কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম, মানে নিউক্লিয়াসের যে সাইজ সেটা অ্যাটমের সাইজের থেকে অনেক বেশি। এটা ভুল। অপশান বি, মোস্ট অফ দ্য স্পেস ইন দ্য অ্যাটমস ইজ অকুপাইড, মানে ইলেকট্রনের যে স্পেস সেটা অ্যাটমের যে স্পেস সেটা বেশিরভাগটা কি থাকে? ভরা থাকে। এটাও ভুল। অপশান নাম্বার সি বলেছে কি যে দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি লার্জ, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি লার্জ, মানে নিউক্লিয়াসের সাইজ অনেক বড়, সেজন্য এটা ঘটে না। অপশান ডি বলেছে পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম অকুপাইজ ভেরি লিটিল স্পেস, মানে পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম মানে পরমাণুর যে ফোটন সংখ্যা বা পজিটিভ চার্জ সেটা কোথায় থাকে? খুব সামান্য একটা জায়গায়, অল্প একটু জায়গার মধ্যে আবদ্ধ থাকে। উত্তর হবে কি আলফা কণা স্প্যাটারিং পরীক্ষায় যে কিছু সংখ্যক আলফা কণা সোজাসুজি পথে বিক্ষিপ্ত হয়ে চলে আসে, তার মেন কারণ কি? কিছু সংখ্যক আলফা কণা পজিটিভ চার্জটা কোথায় থাকে? অ্যাটমের ভেরি লিটিল প্লেসে থাকে। তো 27 নম্বরের উত্তর কী হলো? 27-এর অপশান ডি। তারপরে কোশ্চেন হচ্ছে 28 নম্বর কোশ্চেনের কী আছে? 28 নম্বর কোশ্চেন আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ Which of the following elements has the lowest atomic mass? লিথিয়াম, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন। এদের এটা কি? এটা হচ্ছে ALP 2018 কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং
এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাটমিক মাস, কোন এলিমেন্টসের সবথেকে কম সংখ্যক কম পারমাণবিক ভর? লিথিয়ামের, হিলিয়ামের, নাইট্রোজেন না হাইড্রোজেনের? আমরা জানি হাইড্রোজেন পারমাণবিক সবথেকে কম, উত্তর হবে কি অপশান ডি, 28 অপশান ডি উত্তর হিলিয়াম। তারপরে কোশ্চেন নম্বর 29 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং, 29 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ এ টোটাল অফ 3 shells with 8 electrons in the last orbit? Which of the following elements has a total of 3 shells with 8 electrons in the last orbit? মানে কোন মৌলের মানে লাস্ট টোটাল 3খানা কক্ষপথ রয়েছে এবং শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে? এটা হচ্ছে এলপি 2018, এএলপি 2018তে এএল উত্তর হবে, না আর্গন হবে, না ফসফরাস হবে, না সিলিকন হবে? এবার বলেছে দেখো এটা 29 নম্বর কোশ্চেনটা কী বলেছে, বলতে চেয়েছে যে এর 3খানা কক্ষপথ রয়েছে, মানে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, অর্থাৎ 3খানা কক্ষপথ রয়েছে, যার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে? 8খানা ইলেকট্রন আছে। লাস্ট কক্ষে ইলেকট্রন 8টা থাকা মানে কি? থাকা মানে এটা নিষ্ক্রিয় হয়ে গেল, নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস হয়ে গেল। তো অপশান দেখে প্রথমে অপশান এলিমিনেট করতে পারবে। অপশান এলিমিনেট নোবেল গ্যাসের ভিতরে অপশান কে আছে? তোমার যদি এখানে ইলেকট্রন মনে না থাকে যে কার কটা ইলেকট্রন থাকবে, লাস্ট কক্ষে 8টা দিয়ে দিয়েছে মানে সেটা নোবেল গ্যাস হতেই হবে। তো এই প্রথম কক্ষে আছে এই অ্যালুমিনিয়াম দিয়ে আছে, অ্যালুমিনিয়াম নোবেল নয়, আর্গন হচ্ছে নোবেল, ফসফরাস নোবেল নয়, এ সালফার নোবেল নয়। তো উত্তর হবে নোবেল, এ আর আর্গন। উত্তর হয়ে যাবে কি এ আর আর্গন, অপশান বি। তো এখানে লাস্ট কক্ষে 8টা বলেছে, তার আগের কক্ষে 8টা থাকে, এই কক্ষে 2টো থাকে, টোটাল হচ্ছে কটা ইলেকট্রন? 18টা ইলেকট্রন, 18টা কার? আর্গনের। এই গেল কোশ্চেন নম্বর 29। এবার কোশ্চেন নম্বর 30। কোশ্চেন নম্বর 30 কি বলেছে দেখো, অ্যান এলিমেন্ট, কোশ্চেন 30 কি বলেছে? অ্যান এলিমেন্ট হ্যাজ এন অ্যাটমিক ওয়েট অফ ডাব্লু and an atomic number of n. The number of protons in the nucleus of its atom is. An element has an atomic weight, মানে একটা মৌলের অ্যাটমিক ওয়েট কত বলা আছে? ডাব্লু। অ্যান অ্যাটমিক নাম্বার কত বলা আছে? পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? এন। দেন দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস ইট হ্যাজ কত? তবে কী কী দেওয়া আছে? অ্যাটমিক নাম্বার যেটা, সেটাই তো কি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা। অ্যাটমিক নাম্বার যদি এন হয় তবে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কত? এন। এটাই কত? এলপি 2018 কোশ্চেন, কত সহজ কোশ্চেন, এলপি 2018 কোশ্চেন। তো উত্তর হবে কি এন। তারপরে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? হুইচ হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস constituting a molecule known as, what is the number of atoms constituting a molecule is known as কি? atomicity, atomic number, isotopes না atomic mass? what is the number of atoms constituting a molecule, মানে একটা মলিকুল তৈরি করতে যে যতগুলো অ্যাটমের দরকার সেটা কী রূপে পরিচিত? অ্যাটমিসিটি মানে পারমাণবিকতা, অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক ক্রমাঙ্ক, আইসোটোপস না অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর। এটা কী নামে পরিচিত? এটা হচ্ছে অ্যাটমিসিটি নামে পরিচিত। এটা কী নামে পরিচিত? অ্যাটমিসিটি নামে পরিচিত। অ্যাটমিসিটি কাকে বলে? অ্যাটমিসিটি হচ্ছে কোনো একটা পরমাণুর অ্যাটমে যতগুলো কি থাকে, পরমাণু মৌলের কোনো একটা অণুতে যতগুলো কি থাকবে পরমাণু থাকবে তাকে বলে অ্যাটমিসিটি। অর্থাৎ যদি আমরা O2 বলি, O2 এর অ্যাটমিসিটি কত? অ্যাটমিসিটি 2, কারণ O2 দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। N2 কত হবে? অ্যাটমিসিটি 2। O3 কত হবে? অ্যাটমিসিটি 3। অর্থাৎ একটা অণু যতগুলো কি দিয়ে তৈরি পরমাণু দ্বারা গঠিত হয় সেটা তার অ্যাটমিসিটি। H2SO4 এর অ্যাটমিসিটি কত? 7, কারণ কত? 2, 1, 4, 7টি পরমাণু দিয়ে তৈরি। এটা গেল কোশ্চেন নম্বর 31-এর অপশান নম্বর এ উত্তর। 31-এর কি? অপশান এ। তাহলে 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর প্রশ্ন কী বলেছে? দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম অফ ফসফরাস ইজ।
দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন অ্যান অ্যাটম অফ ফসফরাস ইজ, ফসফরাসের ভ্যালেন্স কক্ষে যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? কয়টি থাকে? 32 ফসফরাস, ফসফরাসের টোটাল পূর্ণাঙ্ক 15, 15 হলে কত হবে? ইলেকট্রন বিন্যাস 2, 8, 5, অর্থাৎ ভ্যালেন্স শেলে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি ইলেকট্রন রয়েছে। উত্তর হবে অপশান ডি। তারপরে 33 নম্বর কোশ্চেন। 33 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। অ্যান এলিমেন্ট অ্যাটেন্স স্টেবিলিটি হোয়েন ইট অ্যাচিভ ড্যাশ স্টেজ। fill in the blanks with the most appropriate option বলেছে an element attains stability when it achieves dash state, কোন স্টেটে পৌঁছে গেলে সেই মৌলটি কি থাকে? মৌলটি স্টেবিলিটি গেইন করে। স্টেবিলিটি গেইন করে কোথায় থাকলে? an অনলি অক্টেট, শুধুমাত্র অক্টেটে থাকলে, an হেপ্টেট মানে হেপ্টেটে থাকলে, an অনলি ডুপ্লেট শুধুমাত্র দ্বৈততে থাকলে, এ ডুপ্লেট আর অক্টেট মানে একটি দ্বৈত অবস্থা মানে লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন অথবা 8টি ইলেকট্রন থাকলে সেটি বেশি মাত্রায় সুস্থিত হয়। আমরা কি জানি লাস্ট কক্ষে 8টি অথবা 2টি থাকলে সেটি সুস্থিত হয়, শুধুমাত্র অনলি 8 হবে না, হ্যাঁ, অনলি 2 হবে না। উত্তর হবে অপশন নাম্বার ডি। 33-এর উত্তর কি? 33-এর অপশন ডি। তারপরে কোশ্চেন 34 নম্বর কোশ্চেন কি বলেছে? চৌধুরী কোশ্চেন কি বলেছে? ইফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস এ অ্যান্ড বি আর 1:2, 2:2, 2p6, 3s1 অ্যান্ড বি এর কি বলেছে 1:2, 2:2, 2p6, 3s2, 3p4 respectively, then the formula of the compound formed by the combination of these elements will be, মানে এ আর বি এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এই ইলেকট্রন বিন্যাসে এ আর বি যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে সেই যৌগের সংকেত কি হবে? এই তো কোশ্চেন, এই যৌগের সংকেত কি হবে? তবে এ এর ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে? 34 নম্বর কোশ্চেনের এ এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কত? 1:2, 2:2, 2p6, 3s1, অর্থাৎ 3s1 আছে লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, এটা কত? 2, 8, 1, অর্থাৎ এ এর ভ্যালেন্স ইলেকট্রন কত? এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি। তাই বি এর ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে? 1:2, 2:2, 2p6, 3s2, 3p4, অর্থাৎ এর কটি ইলেকট্রন কম আছে? এর হচ্ছে 2, 8, 6, এটা কত? 2, 8, 6, অর্থাৎ এর অষ্টক পূরণ করতে কটি ইলেকট্রন কম আছে? 2টি ইলেকট্রন কম আছে। অর্থাৎ এ এর যোজ্যতা কত? এ এর যোজ্যতা বা ভ্যালেন্সি 1, বি এর যোজ্যতা কত? 2, এটা কি ভ্যালেন্সি। আর আমরা সংকেত কি জানি? ভ্যালেন্সি থেকে ক্রস করলে আমরা সংকেত পাই, তো সংকেত কি আসবে? এ টু বি। এ টু বি কেন হলো? এ কি? এ হচ্ছে ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করবে, সেজন্য এটি কি ধাতু, আর ইলেকট্রন বি গ্রহণ করবে সেজন্য এটা অধাতু, সেজন্য সংকেত হবে কি? এ টু বি। অপশান বি সঠিক। অপশান বি হবে সঠিক। কি হলো এটা? না হলো যে এর ইলেকট্রন সাথে 1:2, 2:2, 2p6, 3s1, অর্থাৎ লাস্ট ইলেকট্রন কত হলো? একটা। এর বি এর ইলেকট্রন কত? লাস্টে একটা ইলেকট্রন ছেড়ে দিলে অষ্টক পূরণ হয়, সেজন্য এর যোজ্যতা 1, বি এর কত? 1:2, 2:2, 2p6, 3s2, 3p4, অর্থাৎ 2, 8, 6, লাস্ট পক্ষে দুটো ইলেকট্রন নিলে অষ্টক পূরণ হয়, তাই বি এর যোজ্যতা 2। আর যোজ্যতা থেকে সংকেত লেখার নিয়ম কি আমরা জানি? এ এর যোজ্যতা 1, বি এর যোজ্যতা 2, এখান থেকে ক্রস করতে হয়, তবে এ হবে কত? A2, B1, এটা হচ্ছে সংকেত। তারপরে কত নম্বর কোশ্চেন? 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3 অ্যান্ড দ্যাট অফ অক্সিজেন ইজ 2, দেন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ। কী বলেছে? কী দেওয়া আছে? এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্ট মৌল আর তার ভ্যালেন্সি দেওয়া আছে। ভ্যালেন্সি অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3 দেওয়া আছে, আর অক্সিজেনের যোজ্যতা কত? 2 দেওয়া আছে, এই তো। এই সংকেত লিখতে হয়, সংকেত লিখলে কি নিয়ম কি? আমি বললাম একটু আগে সংকেত নিয়ম কি? ক্রস করতে হয়, ক্রস করলে কি আসলো? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? Al2O3।
তারপরে কোশ্চেন নাম্বার 36 কি বলছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ অ্যান অ্যাটম ইউজড টু মেজার হুইচ অফ দ্য হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ অ্যান অ্যাটম ইউজড টু মেজার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিসিটি, অ্যাটমিক মাস, অ্যাটমিক সাইজ। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ অ্যান অ্যাটম ইউজ টু মেজার, মানে কোনটা অ্যাটমিক রেডিয়াসকে মেজার করতে হয়। অ্যাটমিক সাইজ হবে পরমাণুর যে সাইজ সেটা হয়। উত্তর হবে কি 36-এর উত্তর হবে অপশান ডি, অ্যাটমিক সাইজ। 37 নম্বর সেখানে বলছে দ্য মাস নাম্বার অফ অ্যান আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট ইজ 298 if its nucleus has 196 neutrons. What is the atomic number? দ্য মাস নাম্বার অফ অ্যান আইসোটোপ, একটা আইসোটোপের মাস নাম্বার কত দেওয়া আছে, একটা মৌলের মাস নাম্বার বলতে আমরা মাস মানে ভর সংখ্যা কত দেওয়া আছে, মাস নাম্বার 298। আর কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে নিউক্লিয়াস হ্যাজ, নিউট্রন কতগুলো হ্যাজ আছে, নিউট্রন আছে কতগুলো, নিউট্রন আছে 196 নাম্বার অফ নিউট্রন। বলেছে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার, মানে পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক সমান কত হবে, ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা, ভর সংখ্যা কত 298 বিয়োগ 196 বিয়োগের কত হবে 102। পরমাণু ক্রমাঙ্ক কত আসলো 102, উত্তর অপশান সি 102। তারপরে 37 হলো 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন বলছে অ্যান এলিমেন্ট এ forms of an oxide with formula A3B4. What is the valency of the element of A? বলছে an element A formed an oxide with formula A3B4. ফর্মুলা কি A3O4, এটা কোনো একটা এ মৌলের অক্সাইডের সংকেত A3B4। বলেছে কি তাহলে যেখানে এ এর ভ্যালেন্সি কত বা এ এর যোজ্যতা কত হবে। তো আমরা এখান থেকে যোজ্যতা আমরা সংকেত থেকে যোজ্যতা লিখি করে, মানে যোজ্যতার সংকেত লিখি করে, এ বি থাকে, এটা এর মাথায় ক্রস হয়, এটা এখানে ক্রস হয়, এইভাবে তোমরা সংকেত লিখি। তো এখানে বি এর সাথে ও এর সাথে কত এসছে, ও এর সাথে এসছে 4। তো 4টা কোথায় থাকবে, এখানে, আর 3টা থাকবে এখানে, অর্থাৎ এ এর যোজ্যতা কত, এর যোজ্যতা 4, ও এর যোজ্যতা 3, অর্থাৎ এর ভ্যালেন্সি কত আসলো, এর ভ্যালেন্সি 4। তারপরে লাস্ট কোশ্চেন আজকের 39 নম্বর প্রশ্ন বলছে দেয়ার আর 15 protons and 22 neutrons in the nucleus of an element. What is its mass number? মানে কোনো একটা মৌলের 15টা প্রোটন and 22টা নিউট্রন রয়েছে, সেই নিউক্লিয়াসের ভর সংখ্যা কত। ভর সংখ্যা কী হয় আমরা কি জানি, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এই তো ভর সংখ্যা দুটো যোগফল। তো এখানে কত আছে 15 যোগ 22 সমান 37 আনসার। এই তো উত্তর, 15 যোগ 22 সমান 37 উত্তর। এই গেল তোমাদের যে আরআরবি, গ্রুপ ডি, এএলপি, জেই এবং এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো ছিল 2018 সালের এবং 19 সালের। 2018 যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2018, 2019 এই দুটো সালে 2018, 2019 এবং 2022, 21
2018, 19, 21, 22 সালের যে প্রিভিয়াস ইয়ারের অ্যাটমিক স্ট্রাকচার থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার সলভ হলো। যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিও যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।